গত কয়েক সপ্তাহে পরপর কয়েকটি ঘটনা ঘটেছে যেগুলো আলাদা আলাদা ভাবে দেখলে হয়তো সাধারণ মনে হবে, কিন্তু একসাথে জোড়া দিলে একটি স্পষ্ট ছবি ফুটে উঠছে। এবং সেই ছবিটি বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দিল্লি বা ওয়াশিংটন নয়, প্রথমে গেলেন কলকাতায়। ট্রাম্প ফোনে বললেন ভারত যা চাইবে তাই পাবে, আর ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার কণ্ঠে শোনা গেল এমন কিছু কথা যেটা কয়েক মাস আগেও ভাবা যেত না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সব কিছুর মধ্যে আসলে কি সংযোগ, আর বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী যখন ভারত সফরে আসেন তখন প্রোটোকল অনুযায়ী তার প্রথম গন্তব্য হয় নয়াদিল্লি। এটাই স্বাভাবিক কূটনৈতিক রীতি। কিন্তু মার্কো রুবিও সেই রীতি ভেঙে প্রথমে পা রাখলেন কলকাতায়। এটি কোনো পর্যটন সফর নয়। কলকাতা বাংলাদেশের সীমান্তের সবচেয়ে কাছের বড় ভারতীয় শহর, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন যেখানে বিজেপি রাজ্য সরকার গঠন করেছে, এটিও একটি নতুন ফ্যাক্টর। কূটনীতিতে কোনো সফরসূচি এলোমেলোভাবে তৈরি হয় না। প্রতিটি স্টপ, প্রতিটি বৈঠক একটি বার্তা বহন করে। রবিওর কলকাতায় প্রথমে যাওয়া, এটি কি বাংলাদেশ সীমান্ত অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্ব বোঝানোর জন্য ছিল, নাকি এটি ভারতের বাংলাদেশ নীতির প্রতি আমেরিকার সমর্থনের একটি প্রতীকী ইঙ্গিত? কিন্তু এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে ফোনে যুক্ত হয়ে ট্রাম্প বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ। ভারত যা চাইবে তাই পাবে। এই ধরনের বক্তব্য আমেরিকার প্রেসিডেন্টের মুখ থেকে খুব কম শোনা যায়। সাধারণত আমেরিকা তাদের মিত্রদের সাথে সম্পর্কে একটি শর্তযুক্ত ভাষা ব্যবহার করে। যা চাইবে তাই পাবে, এটি কার্যত একটি ব্ল্যাঙ্ক চেক। এখন প্রশ্ন হলো, ভারত কি চাইছে, বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গে? এটি বুঝতে হলে ফিরে যেতে হবে 2025 সালের ফেব্রুয়ারিতে। 2025 সালের 14 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি ট্রাম্প বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট করে কয়েকটি বিষয় তুলে ধরেছিলেন। সেই বৈঠকে ট্রাম্প বলেছিলেন বাংলাদেশ ইস্যু তিনি মোদির উপরেই ছেড়ে দেবেন। কিন্তু এরপর কয়েক মাসে আমেরিকা ভারত সম্পর্কে কিছু টানাপোড়েন দেখা গেছে। শুল্ক বিষয়ে মতভেদ, বাণিজ্য ভারসাম্য নিয়ে চাপ, এগুলো উভয় পক্ষের সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি করেছিল। তাহলে হঠাৎ কেন আবার এই উষ্ণতা? কেন ট্রাম্প এখন ভারতকে এতটা সন্তুষ্ট করতে চাইছেন? এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। এই মুহূর্তে আমেরিকা মধ্যপ্রাচ্যে একটি বড় সামরিক ও কূটনৈতিক চাপের মুখে। ইরানের সাথে উত্তেজনা চরমে, হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা, ইসরায়েল ইরান সংঘাত বাড়ছে। এই পরিস্থিতিতে আমেরিকার দরকার বিশ্বস্ত মিত্র যারা কূটনৈতিক এবং কৌশলগতভাবে সমর্থন দেবে। ভারত সেই তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে মোকাবেলা, মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমর্থন এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা, এই তিনটি ক্ষেত্রে ভারতের সহযোগিতা আমেরিকার জন্য অপরিহার্য। এই প্রেক্ষাপটে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন আমেরিকা হয়তো বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থানকে মেনে নেওয়ার দিকে ঝুঁকছে। বিনিময়ে ভারত মধ্যপ্রাচ্য সহ অন্যান্য বৈশ্বিক ইস্যুতে আমেরিকার পাশে থাকবে। তবে এটি এখনো একটি ধারণা, নিশ্চিত তথ্য নয়। কূটনীতির এই স্তরের সিদ্ধান্তগুলো কখনোই প্রকাশ্যে ঘোষণা করা হয় না। এগুলো বোঝা যায় কার্যক্রম এবং বক্তব্যের ধরন থেকে। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তনটি ঘটেছে ঢাকায়। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা এখনো চাই আইনি প্রক্রিয়ায় ভারত সরকার তাকে ফেরত পাঠাক। ডক্টর ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ ফিরবে, আগামী নির্বাচনে অংশ নেবে। এই বক্তব্যগুলো আগের অবস্থান থেকে একটি উল্লেখযোগ্য সরে আসা। কয়েক মাস আগে পর্যন্ত সরকারের ভাষ্য ছিল অনেক বেশি কঠোর। আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনার ফাঁসির রায়, এগুলো ছিল আলোচনার কেন্দ্র। এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনা কি সত্যিই ফিরবেন? এই প্রশ্নের উত্তর দিতে হলে আবেগ নয়, বাস্তবতা বিশ্লেষণ করতে হবে। আওয়ামী লীগের একটি অংশ শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে 1981 সালের 17 মের সাথে তুলনা করেছেন। সেদিন দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানিয়েছিলেন। তবে 1981 এবং 2026-এর মধ্যে কয়েকটি মৌলিক পার্থক্য আছে। 1981 সালে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর কন্যা, যিনি পরিবারের হত্যাকাণ্ডের পর নির্বাসনে ছিলেন। জনসহানুভূতি ছিল সম্পূর্ণ ভিন্ন মাত্রায়। 2026-এর বাস্তবতায় শেখ হাসিনা একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলনে শত শত মানুষ নিহত হয়েছেন, তাদের পরিবারগুলো এখনো বিচার চাইছে।
তাই 1981 এর সেই আবেগময় প্রত্যাবর্তনের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করা বাস্তবসম্মত কিনা সেটি একটি গুরুতর প্রশ্ন। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে সেনাবাহিনী সবসময় একটি নির্ধারক ভূমিকা রেখেছে। 2024 আগস্টেও সেনাবাহিনীর অবস্থান পরিবর্তনের পর শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। শেখ হাসিনার ফেরার যে কোনো পরিকল্পনায় সেনাবাহিনীর সম্মতি অপরিহার্য। সেনাবাহিনী কি এই মুহূর্তে তার প্রত্যাবর্তন মেনে নেবে? এটি নির্ভর করবে কতটা আন্তর্জাতিক চাপ আসছে, সেনা কমান্ডের অভ্যন্তরীণ গণিত কেমন, সাধারণ সৈনিকদের মনোভাব কি। বাংলাদেশের সামরিক ইতিহাস বলে সেনাবাহিনী কখনোই এমন পদক্ষেপে সায় দেয় না যা তাদের প্রাতিষ্ঠানিক স্বার্থ ক্ষুণ্ণ করে। শেখ হাসিনার আমলে সেনাবাহিনীর অভ্যন্তরে কতটা পরিবর্তন হয়েছিল, কতজন কর্মকর্তাকে বিএনপি পন্থী বলে চিহ্নিত করে বদলি বা অবসরে পাঠানো হয়েছিল, এই ক্ষোভগুলো এখনো আছে। আওয়ামী লীগের দাবি শেখ হাসিনা ফিরলে কোটি মানুষ রাস্তায় নামবে, কিন্তু এই দাবি বাস্তবে কতটা সম্ভব? আগস্ট 2024 পর আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দলের শীর্ষ নেতাদের অনেকেই পালিয়ে গেছেন, গ্রেফতার হয়েছেন বা আত্মগোপনে আছেন। তৃণমূলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, দলীয় অফিস আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে দলটি কতটা সাংগঠনিকভাবে একটি বড় জনসমাবেশ করতে পারবে সেটি একটি বড় প্রশ্ন। তবে এটাও সত্য যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলগুলোর একটি। তাদের তৃণমূলে এমন কর্মী আছেন যারা দশকের পর দশক ধরে দলের সাথে জড়িত। এই ধরনের সাংগঠনিক ভিত্তি সহজে ভেঙে পড়ে না। শেখ হাসিনার ফেরার সম্ভাবনা যদি বাড়ে, তাহলে বর্তমান সরকার, বিএনপি এবং জুলাই আন্দোলনের শক্তিগুলো কি করবে? বিএনপি সরকার আছে, তারা শেখ হাসিনার ফেরা মেনে নেবে, এটা ভাবার কোনো কারণ নেই। তবে আন্তর্জাতিক চাপ যদি খুব বেশি হয় তাহলে তাদের সামনে বিকল্প সীমিত। জুলাই আন্দোলনের শক্তিগুলো, ছাত্র সংগঠন, নাগরিক সমাজ, তারা শেখ হাসিনার ফেরার বিরোধিতা করবে। তাদের দাবি হবে বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত তার ফেরা হতে দেওয়া যাবে না। এই দুই পক্ষের সংঘাত বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অস্থিরতা তৈরি করতে পারে। আগামী কয়েক মাসে কয়েকটি বিষয় পরিষ্কার হবে। আমেরিকা ভারত বাণিজ্য চুক্তি কি সত্যিই চূড়ান্ত হচ্ছে? যদি হয় তাহলে এর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে কোনো অলিখিত সমঝোতা আছে কিনা? ঢাকায় নির্বাচনের রোডম্যাপ কি হচ্ছে? আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি তুলে নেওয়া হবে? সেনাবাহিনীর কমান্ড কাঠামোতে কোনো পরিবর্তন আসছে কিনা? এই প্রতিটি ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর যদি পরিস্থিতি সত্যি সেই দিকে যায় যেদিকে কিছু বিশ্লেষক ইঙ্গিত করছেন, তাহলে বাংলাদেশ আরেকটি বড় রাজনৈতিক পরিবর্তনের মুখোমুখি হতে পারে। আর সেই পরিবর্তন শান্তিপূর্ণ হবে নাকি সংঘাতময়, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। পরবর্তী কয়েক সপ্তাহে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই নির্ধারণ করবে বাংলাদেশের পরবর্তী অধ্যায়। এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? রুবিওর কলকাতা সফর কি সত্যি বাংলাদেশ প্রসঙ্গে একটি সংকেত, নাকি এটিকে অতিরিক্ত ব্যাখ্যা করা হচ্ছে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক এবং শেয়ার করুন। দেখা হবে পরবর্তী আপডেটে।